জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে রোহিঙ্গাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বিশেষ বিশেষ অধিবেশন হয়েছে, তাই না? আচ্ছা, এই অধিবেশনে কি হয়েছে, কী নিয়ে আলোচনা হয়েছে, কী সিদ্ধান্ত হয়েছে, কোনো অগ্রগতি কি হয়েছে, এমন কোনো খবর কি আপনাদের কাছে আছে? না, আমাদের ডক্টর ইউনূসের যে প্রেস টিম আছে, সেই প্রেস টিম তো নাকি রাত ৩টা পর্যন্ত ৪টা পর্যন্ত দিনে রাতে ডক্টর ইউনূস কোথায় কী সাফল্য অর্জন করছেন, কোথায় কী করছেন, সব কিছু সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করেন। এই যে রোহিঙ্গাদের নিয়ে যে কনফারেন্সটা হলো, সেই কনফারেন্সে আসলে সাফল্যটা কী? গত মঙ্গলবার জাতিসংঘের হেডকোয়ার্টারেই এই কনফারেন্সটা অনুষ্ঠিত হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতিসংঘে যাবার আগে ঢাকার পত্রপত্রিকায় বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে আমরা জেনেছিলাম যে এটা একটা খুবই খুবই উচ্চ পর্যায়ের একটি সম্মেলন এবার হতে যাচ্ছে এবং বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এবং অত্যন্ত সম্মানজনক একটি ব্যাপার যে রোহিঙ্গাদের নিয়ে এমন একটা হাই প্রোফাইল মিটিং খোদ জাতিসংঘের সদর দপ্তরে হচ্ছে। দর্শক, এই যে রোহিঙ্গাদের যে ক্রাইসিসটা বাংলাদেশে, এটা প্রায় 8 বছর ধরেই চলছে। 8 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে আন্তর্জাতিক নানা রকম সম্মেলন, সমাবেশ, অনেক কিছু হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাটেনশন সেদিকে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। মনোযোগ কখনো কখনো আকর্ষিত হয়েছে, কিন্তু সেই অর্থে আসলে তেমন কোনো ফল পাওয়া যায়নি। কিন্তু এইবারের সম্মেলনটি নিয়ে আমি নিজে একটু আলাদাভাবে মনোযোগ রাখার চেষ্টা করছিলাম। এই কারণে আপনাদের নিশ্চয় মনে আছে যে গত রোজার সময় জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্পে ছুটে গিয়েছিলেন এবং সেখানে তিনি একেবারে পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে রোজা রেখে সেখানে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছিলেন এবং আমাদের প্রধান উপদেষ্টা সেখানে ঘোষণা দিয়েছিলেন যে এখন রমজান চলছে, সামনে ঈদ, আগামী বছরের ঈদ রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ দেশে করবে। ফলে এই যে তার একটি ঘোষণা, তার একটি কমিটমেন্ট জাতিসংঘ মহাসচিবকে পাশে রেখে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে এরকম খোদ জাতিসংঘের সদর দপ্তরে যখন এরকম একটি সম্মেলনের আয়োজন করা হয়, তখন আমরা তো আশা করতেই পারি না যে এই সম্মেলন থেকে মোটামুটি একটা রোডম্যাপ হয়তো ঘোষিত হয়ে যাবে। দর্শক, আসলে আমরা একটু দেখি, যদিও ঢাকার পত্রপত্রিকা এই বিষয়টিকে খুব বেশি যে ফোকাস করেছে বা খুব গুরুত্ব দিয়ে নিউজ প্রকাশ করেছে তা নয়, তবু আমরা দেখি যে আমি একটু খোঁজ খবর করার চেষ্টা করেছিলাম যে আসলে এই সম্মেলনে কি হয়েছে। এই সম্মেলনটির উদ্দেশ্য আসলে ছিল, বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন, মানে এই যে কেবলমাত্র রোহিঙ্গা না, রোহিঙ্গা এবং মায়ানমারের অন্যান্য যেই রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য যে মাইনরিটি গ্রুপ আছে যারা নির্যাতিত, তাদের যে বর্তমান যে ডিভাস্টেটিং অবস্থা, সেই অবস্থার প্রতি ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ক্রিয়েট করা, তাদের মনোযোগ অ্যাট্রাক্ট করা, এটি হচ্ছে এই একটা এবং টাইম বাউন্ড প্র্যাকটিক্যাল একটা সম্মানজনক প্রত্যাবর্ষণ কর্মসূচি প্রণয়ন করা বা কর্মসূচির ব্যাপারে চাপ দেওয়া, এরকম 2টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আসলে বৈঠকটি ডাকা হয়েছিল। সো এই বৈঠকের প্রথম একটি যে বিষয়টি ছিল, সেই বিষয় হলো ইন্টারন্যাশনাল অ্যাটেনশন, এবং দ্বিতীয় বিষয়টি ছিল যে একটা রিয়েলিস্টিক, বাস্তবভিত্তিক, কেবল মানে কথার ফুলঝুরি দিয়ে যে অনেক বক্তৃতা বিবৃতি করে চলে গেলাম এরকম না, একেবারে রিয়েলিস্টিক টাইম বাউন্ড, যে এই সময়ের মধ্যে এই পরিকল্পনাটি বাস্তবায়িত হবে, এরকম একটি ফ্রেমওয়ার্ক যাতে করা যায় সেরকম একটি আকাঙ্ক্ষা নিয়ে এই বৈঠকটি আয়োজন করা হয়েছিল। বিভিন্ন দেশের সরকার প্রধান, এনজিওদের প্রতিনিধি, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, আঞ্চলিক সংগঠনের প্রতিনিধি, এমনকি রোহিঙ্গা প্রতিনিধিরাও সেখানে বক্তৃতা করেছেন। বাংলাদেশের, যেহেতু সমস্যাটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে বক্তৃতা করেছেন। তিনি বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছেন এবং তিনি সেখানে 7 দফা প্রস্তাবনাও তুলে ধরেছেন তার দিক থেকে। সো যেহেতু ক্রাইসিসটা বাংলাদেশের, সো বাংলাদেশের যে প্রপোজাল, সেই প্রপোজালটা একটু গুরুত্বপূর্ণ, তাই না? এবং আসলে তিনি কি চান ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, সেটি হচ্ছে তার প্রস্তাবনা। সেই জায়গাটায় আমরা যাব। তার আগে আমরা একটু দেখি যে পুরো বৈঠকটিতে আসলে কি হয়েছে। যারাই বক্তৃতা করেছেন প্রত্যেকেই এই কথাটি বলেছেন যে হ্যাঁ, 8 বছর ধরে এরকম একটা সংকট চলছে, এই সংকটটি এইভাবে আর চলতে দেওয়া যায় না, ওদের সমস্যা হচ্ছে, আমরা খুবই মানে তোমার কষ্ট হচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি। কিন্তু রিয়েলিস্টিক্যালি কী করা দরকার
সেই ব্যাপারে কিন্তু কোনো দেশ থেকে সুস্পষ্টভাবে কোনো প্রস্তাবনা আসেনি। বাংলাদেশ থেকে সেখানকার ক্রাইসিস নিয়ে মানে তহবিল সংকট নিয়ে কথাবার্তা বলা হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস যে 7 দফা প্রস্তাবনা করেছেন তার মধ্যে আমার কাছে 2টা বা 3টাকে একটু সেন্সেবল মনে হয়েছে, বাকিগুলো স্র্যাপ ওই যে কথার ফুলঝুরি। সো প্রথম যে বিষয়টি ছিল তার দিক থেকে, বাংলাদেশের দিক থেকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোড ম্যাপ তৈরি এবং রাখাইনের স্থিতিশীলতা নিশ্চিত করা। খেয়াল করবেন, এই সম্মেলনের মূল লক্ষ্যই কিন্তু ছিল যে একটা নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটা বাস্তবসম্মত এবং টাইম বাউন্ড, যে এই সময়ের মধ্যে এটা বাস্তবায়িত হবে এরকম একটা রোডম্যাপ, যেটি ডক্টর ইউনূসও চেয়েছেন। তিনি আবার একই সঙ্গে চেয়েছেন রাখাইনের স্থিতিশীলতা তার নিশ্চিত করা। রাখাইনের স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি করতে গিয়ে আবার তিনি চেয়েছেন যে রাখাইনে আন্তর্জাতিক সমর্থন জোগাড় ও আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ। খেয়াল করবেন যে প্রবলেমটা হচ্ছে আমাদের রোহিঙ্গাদের নিয়ে। রোহিঙ্গাদের কীভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত পাঠানো যায় সেই বিষয় নিয়ে, কিন্তু ডক্টর ইউনূস সেটা নিয়ে একটা তিনি রোডম্যাপ চাচ্ছেন, কিন্তু একই সঙ্গে তিনি চাচ্ছেন রাখাইনে সেইখানে হচ্ছে যে আন্তর্জাতিক উপস্থিতি, সে আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতি। আমরা তো জানি যে সেখানে মানে রাখাইনে কী সব মানে একটা মানবিক করিডোর স্থাপন করা বাংলাদেশের ভিতর দিয়ে, এই নিয়ে গত 1 বছর ধরেই তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা হচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে বারবার যে না এরকম কোনো আলাপ আলোচনা হয়নি। কিন্তু ইউনূস যে 7 দফা প্রস্তাব জাতিসংঘে উপস্থাপন করছেন সেইখানে তিনি যখন বলছেন যে রাখাইনে আন্তর্জাতিক সমর্থন জোগাড় ও আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ, এইটা সেগুলোর সঙ্গে একটু মিল খায় কিনা সেই ভাবনাটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তিনি মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির উপর চাপ প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক যেই দেশগুলো আছে, শক্তিগুলো আছে, তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। এখন এই যে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো তারা কি করেছে? তারা কি সুস্পষ্টভাবে কোনো কমিটমেন্ট করেছে এই ব্যাপারে, বা তারা কি কোনো ধরনের প্রস্তাবনা তুলে এনেছে? না, সেরকম আমি কোথাও খুঁজে পাইনি। হ্যাঁ, ইউনাইটেড স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা $60 মিলিয়ন একটি সহায়তা ঘোষণা করেছে। সেখানে ইউনাইটেড কিংডম $36 মিলিয়ন সহায়তা ঘোষণা করেছে। জাপান প্রায় $200 মিলিয়ন এডুকেশনের অন্যান্য খাতে ঘোষণা করেছে। বেসিক্যালি এটা একটা মানে আউটকাম অফ কোর্স, যে ওখানে যেহেতু অন্যান্য মানে ইউএস তাদের ফান্ডগুলো কাট করে দেওয়ার ফলে একটা ক্রাইসিস সেখানে তৈরি হচ্ছে, সামনে আরও ক্রাইসিস হবে, সেই জায়গায় হয়তো 60, 36 আর $200 মিলিয়ন এই অনুদানটা সেখানে এক ধরনের একটা বোঝা কমানোর ক্ষেত্রে একটা সহায়ক হবে। কিন্তু এই যে তাদেরকে যে ফেরত পাঠানো, সেই ফেরত পাঠানো নিয়ে তাদের কোনো প্রস্তাব কি? সুস্পষ্ট কোনো প্রস্তাব আমি কারো কোনো বক্তৃতায় পাইনি। হ্যাঁ, ওই যে মিস্টার ভলকার টুর্ক, জাতিসংঘের মানবাধিকার কমিশনের যিনি প্রধান, আপনারা তার খুব নাম জানেন, তিনি দাবি করেছেন যে না, সামনে তো যে মিয়ানমারের ইলেকশন হতে যাচ্ছে এবং মিয়ানমারের সেই নির্বাচনে ভায়োলেন্স হতে পারে এমনও আশঙ্কা প্রকাশ করেছেন কোনো দেশের প্রতিনিধি। মিস্টার ভলকার টুর্ক তিনি আবার বলেছেন যে মিয়ানমারের ভোটাধিকার, এই রোহিঙ্গাদের ভোটাধিকার নাই, তাদেরকে ভোটাধিকার না দিলে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। আমি অবশ্য পরিষ্কার না যে তিনি কি রোহিঙ্গাদের বাংলাদেশের ভোটাধিকার দেওয়ার কথা বলেছেন নাকি মিয়ানমারের ভোটাধিকার দেওয়ার কথা বলেছেন। যদি মিয়ানমারে, তো ভোট দিতে হলে তো তাদেরকে আগে মিয়ানমারে যেতে হবে, মিয়ানমারে ফেরত পাঠানোর পর হচ্ছে সেখানে ভোটাধিকারের প্রশ্ন। কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হবে কিনা, এই নির্বাচনের আগে ফেরত পাঠানো যাবে কিনা, সে আলোচনায় কিন্তু জাতিসংঘের এই যে মানবাধিকার কমিশনের প্রধান, হাই কমিশনের প্রধান, তিনি কিন্তু সেই আলোচনা করেন, তিনি ভোটাধিকার চেয়েছেন। ফলে যেহেতু এই রোহিঙ্গারা বাংলাদেশে থাকছে এবং বাংলাদেশেও নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, আমার মনে একটু সংশয় জেগেছে যে মিস্টার ভলকার টুর্ককে আসলে রোহিঙ্গাদের বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলার প্রস্তাব করছেন, এবং উনি কি ডক্টর ইউনূসের সঙ্গে এই নিয়ে কোনো ধরনের দেন দরবার করছেন, কোনো কর্ম করছেন, কিংবা ডক্টর ইউনূসও কি আসলে রোহিঙ্গাদেরকে ভোটার করে ফেলতে চান বাংলাদেশের, কিংবা এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের এই ভোটার তালিকায় কি কোনোভাবে গোপনে অন্তর্ভুক্ত করে ফেলা হয়েছে কিংবা করে ফেলার চেষ্টা চলছে? এই প্রশ্নগুলো আমার মাথায় এসেছে তার এই বক্তব্যটুকু শুনে। আসলে এই বিষয়ে আপনাদের কি মনে হয় দর্শক? আপনারাও নিশ্চয়ই জানাবেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, কোনো দেশ, পশ্চিমারা সবাই বলছে হ্যাঁ
এই ক্রাইসিস এতদিন চলতে পারে না, সামনে গেলে আরও মানে একটা হিউম্যান ডিজাস্টার হয়ে যাবে। সো কিন্তু কী করা দরকার? ডক্টর ইউনূস যে প্রস্তাবটি দিয়েছিলেন যে একটি টাইম বাউন্ড প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের পরিকল্পনা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেননি। ডক্টর ইউনূস নিজেও সেই ধরনের কোনো প্রস্তাবনা তিনি তোলেননি। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে চীন এবং রাশিয়া তারা দুটি প্রস্তাব করেছে। রাশিয়া স্পষ্টই বলেছে যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে পশ্চিমাদের যে চাপ, সেই চাপের বিরোধিতা করি আমরা মনে করি যে এটা আসলে একটা বাইল্যাটারাল একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা সলিউশন খুঁজতে হবে। সেই বাইল্যাটারালকে মিয়ানমার এবং বাংলাদেশ, এবং চীনও কিন্তু একই কথা বলছে। চীনও বলছে যে মূলত এটা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সরাসরি ডিরেক্ট ডায়ালগের মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজতে হবে। জাতিসংঘে অধিবেশন করে না, বাইরে মিটিং করে না, বা পুরো বিশ্বকে ডেকে এনে এই সমস্যার সমাধান না। ফলে চীন এবং রাশিয়া, যদিও তারা দে আর ফ্রেন্ডস, এবং মিয়ানমারের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীনের ভূমিকা আছে, রাশিয়ার ভূমিকা আছে, ইন্ডিয়ারও ভূমিকা আছে। ফলে যে মানে একেবারে মানে খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল পার্টনার যে দুটি দেশ, চায়না এবং রাশিয়া, তারা মনে করছে যে এই সমাধানটি আসলে এই দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করে করা উচিত। এখন মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হবে কি না, বা বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সরাসরি এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা করতে চায় কি না, সেই বিষয়টি অবশ্য পরিষ্কার না। ডক্টর ইউনূস সেই ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি শুধুমাত্র চেয়েছেন তার দাবির মধ্যে যে একটি ফ্রেমওয়ার্ক, টাইম ফ্রেম, এবং আমার কাছে মনে হয়েছে যে তার দাবির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রাখাইনে আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতি এবং সেখানে পর্যবেক্ষণ। শেষ করব দর্শক, শেষ করার আগে আরেকটি কথা বলি যে আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে গত বছর রোজায় তিনি বলেছিলেন যে এই রোহিঙ্গারা আগামী ঈদ তাদের দেশে করবে। জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে গিয়ে তিনি মেহেদী হাসানকে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউর বাংলাদেশের পলিটিক্যাল পার্টগুলো নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক হচ্ছে। সেখানে রোহিঙ্গা বিষয়ক কিন্তু একটা প্রশ্ন ছিল, এবং সেই প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস যেটি জানিয়েছেন, তিনি কিন্তু আবার সেটি বলছেন যে তিনি গত বছর যে বলে এসেছিলেন যে রোহিঙ্গারা আগামী ঈদে তাদের নিজের দেশে গিয়ে ঈদ করবে, তিনি এখনও বিশ্বাস করছেন যে রোহিঙ্গারা আগামী ঈদ তাদের দেশে গিয়ে করবে, সেটি তিনি মেহেদী হাসানকে জানিয়েছেন। কিন্তু কিভাবে, কোন পরিস্থিতিতে, কোন প্রক্রিয়ায় তারা তাদের নিজের দেশে ফিরে যাবে, গিয়ে সেখানে ঈদ করবে, সেই বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা কোনো তথ্য প্রকাশ করেননি। সামগ্রিকভাবে অনেক মানে ঢাকঢোল পিটানো হয়েছে যে সম্মেলনটি নিয়ে, রোহিঙ্গা বিষয়ক একটা উচ্চ পর্যায়ের স্পেশাল একটি কনফারেন্স। সেই কনফারেন্সে আসলে গতানুগতিক সেমিনারের মতো আলাপ আলোচনাই হয়েছে, কিন্তু সুস্পষ্ট কংক্রিট কোনো আউটকাম সেখান থেকে বেরিয়ে আসেনি। অর্থাৎ ডক্টর ইউনূস সেখান থেকে আসলে কংক্রিট কোনো রেজাল্ট বের করে আনতে পারেননি।